কিন্তু একটা সবথেকে ভালো বিষয় হলো এখন যে টাইমে ট্রেন এসে পৌঁছেছে 10টা বেজে 50 মিনিটে, এই টাইমে ট্রেনের কিন্তু আমতা পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনো কোনাতেই এসে দাঁড়িয়ে আছে। এই আমাদের ট্রেন ঝালুয়াবাড় স্টেশনেতে প্রবেশ করলো, আর এটাই হচ্ছে সেই দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে পরিচিত স্টেশন। আর পিএইচ থাকলে স্যার তিনটে বৈশিষ্ট্য হবে, একটা হচ্ছে সেটা গ্রুপ ডি স্টেশন হবে। ফাইনালি আমরা 49 কিলোমিটার পথ অতিক্রম করে আমতা স্টেশন এসে পৌঁছালাম। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি শোভন, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন। আজকে আমি এখন আছি হাওড়া স্টেশনের ভেতরেতে, 14 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি আছি। আর আজকে আমরা এখান থেকে জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 38907 হাওড়া আমতা লোকাল ট্রেনেতে। এটাই আমার চ্যানেলের প্রথম হাওড়া আমতা লোকাল ট্রেন জার্নি দিয়ে শুরু করছি। লোকাল ট্রেনের জার্নি কলকাতা সাবারবান এরিয়ার মধ্যে। প্রসঙ্গত এখানে আমি একটা কথা বলে রাখি, তোমাদের আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত মা তারা এক্সপ্রেস। তো সেই ট্রেনটাতে কোনো কিছু আমি জায়গায় দুটো জিনিস ভুল বলে ফেলেছিলাম। ভালো করে পড়াশোনাই করে এসেছিলাম, কিন্তু তার সত্ত্বেও ছোটো একটা ভুল হয়ে গিয়েছিল। একটা ছিল নৈহাটি থেকে ব্যান্ডেল পর্যন্ত যাওয়ার সময়তে ডাউন ব্যান্ডেল নৈহাটি লোকাল ছিল, তো সেটা আমি বলে দিয়েছিলাম ডাউন ডানকুনি লোকাল। আর একটা যেটা মেল লাইন চলে গিয়েছিল কৃষ্ণনগরের দিকে, সেটা আমি ভুল করে বলে দিয়েছিলাম ব্যারাকপুর লোকাল। তো এই ফিল্ডে তো নতুন, তাই সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই একটু ভুল হয়ে গিয়েছিল। আশা করছি এই ভিডিও থেকে সেই ভুলগুলো আর হবে না। আমার খুব ভালো লাগলো যে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তার কারণ তোমরা না হলে পরে ভিডিওটা না দেখলে ওই আমাকে নিচে কমেন্ট করে ভুলটা সংশোধন করতে পারতে না, যে আমি ভেতরেতে কোথায় কি ভুল বলেছি তোমরা যেটা আমাকে ধরিয়ে দিয়েছো। তোমরা এইভাবে ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের আমি ভালো ভালো কিছু ভিডিও আগামী দিনে দিতে থাকবো। আর হাওড়া থেকে আমতা পর্যন্ত এই যে ট্রেন রুটটা আমাদের না, এটা হাওড়া ডিস্ট্রিক্টের যতগুলো ট্রেন রুট রয়েছে তার মধ্যে সবথেকে বিউটিফুল ট্রেন রুট হচ্ছে এই ট্রেন রুটটা। এর যে নৈসর্গিক সৌন্দর্য, চারপাশের যা ল্যান্ডস্কেপ, সেটা এক কথায় অবর্ণনীয়, যা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি তো ভিডিওতে দেখাবো, কিন্তু তার সত্ত্বেও তোমাদের নিজেকে দেখতে হবে একবার টিএসে। আমার রেকমেন্ডেশন থাকবে, তোমরা যারা কলকাতা বা শহরতলিতে থাকো, একটা ছুটির দিনে বিকেলবেলাতে গ্রাম বাংলা ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স নিতে যাও, তো তাদের জন্য এই হাওড়া আমতা লোকালটা আমার রেকমেন্ডেশনে থাকলো। কলকাতার এত কাছে এত সুন্দর যে একটা পরিবেশ রয়েছে, তা তোমরা না দেখলে ভাবতে পারবে না। আর দক্ষিণবঙ্গের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশনও কিন্তু রয়েছে এই হাওড়া আমতা লাইনের মধ্যে। আমি সব কিছুই তোমাদের দেখাবো। আর আমরা আজকে হাওড়া থেকে আমতা পর্যন্ত মোট 49 কিলোমিটার জার্নি অতিক্রম করবো, আর আমাদের মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগবে। আর আমাদের আজকে ট্রেন আছে 8টা বেজে 40 মিনিটে, কিন্তু এখনই অলরেডি বেজে গেছে 8টা বেজে 40। এখনও কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট নেই। তো কি হবে বুঝতে পারছি না, কতক্ষণ লেট করবে না করবে, দেখি যা কিছু হয় সবই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর চেষ্টা করব সম্পূর্ণ লাইনটার কভার করার, মানে যতগুলো সম্ভব হয়। মানে সব যদি কভার করতে যাই 19টা হল্ট আছে, তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। 8টা বেজে 40 মিনিটে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, ট্রেন এখন ঢুকেছে 8টা বেজে 50 মিনিটে। অলরেডি 10 মিনিট লেটে ঢুকেছে। দেখা যাক, আমার মনে হয় যে 9টার আগে তো ট্রেনটা ছাড়বে না, কেননা গার্ড চেঞ্জ হবে, লোকো পাইলট চেঞ্জ হবে। তো 9টা পর্যন্ত হয়তো টাইম লেগে যেতে পারে। দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে। আটটা বেজে 40-এর জায়গায় আমাদের ট্রেন হাওড়া থেকে 8টা বেজে 25 মিনিট 9টা বেজে 25 মিনিটে ছেড়ে যাচ্ছে। অলরেডি 45 মিনিটের মতো লেট করে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছে। এই মাত্র 49 কিলোমিটার জার্নি যদি মানুষ করে, তাতে যদি আবার 45 মিনিট লেট করে, তাহলে মানুষজন কখন কাজে গিয়ে পৌঁছাবে, বা যে কোনো দরকারি যাক না কেন কখন গিয়ে পৌঁছাবে। এতটা পরিমাণ লেট এক্সপেক্ট করা যায় না লোকাল ট্রেনের ক্ষেত্রে দিয়ে হতো। বন্ধুরা, ওটা ঢুকছে টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটা এখন ছাড়বে হাওড়া স্টেশন থেকে। এর টাইম ছিল 6টা বেজে 35 মিনিটে, এটাকে রিশিডিউল করা হয়েছে। ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে তার প্রথম হল্ট হচ্ছে
টিকিয়াপাড়াতে। আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো দাসনগরে গিয়ে, তার কারণ আমাদের অনেকগুলো হল্ট আজকে কভার করতে হবে। তাই যদি টিকিয়াপাড়াও মানে এই দিকটা যদি বেশি কভার করি তাহলে ওই দিকটা কম করতে হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি টিকিয়াপাড়াটা স্কিপ করে যাবো, তোমাদের সাথে একেবারে দাসনগরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে একেবারে। সুন্দর একটা শ্যামলেশ্বরী এক্সপ্রেস, বোম্বাই শ্যামলেশ্বরী এক্সপ্রেস। বাদ দিলে দাঁড়ালে ধরা যেত, এক্সপ্রেস দাঁড়ালে ধরা যেত। আর পয়সা করি আমার বেশি নেই, যদি ধরে ফেলে তাহলে সব দিকে বন্ধ হয়ে যাবে আমার, সেটাই চিন্তা করলাম মাথায়। হাওড়া থেকে আমরা টিকিয়াপাড়া স্কিপ করে দাসনগর এসে পৌঁছালাম। আর দাসনগরে কোড হচ্ছে DSNR। আর দাসনগরেতে যার নামে নামকরণ হয়েছে জায়গাটা, আলামোহন দাসের নামে এই দাসনগর জায়গাটার নামকরণ হয়েছে। আর দাসনগরে আলামোহন দাস ছিলেন যে পরাধীন ভারতে সবার প্রথম সফল বাঙালি ব্যবসায়ী। মানে বলা হয় যে উনি নাকি বাঙালিকে ব্যবসা করতে শিখিয়েছিলেন। আর স্বাধীন পশ্চিমবঙ্গের প্রথম বিধায়ক ছিলেন আলামোহন দাস, যিনি নির্দল থেকে দাঁড়িয়েছিলেন আমতা বিধানসভা কেন্দ্রেতে। আমরা এখন আমতাতেই যাচ্ছি, আর আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো রামরায়তলা স্টেশনে গিয়ে। আমরা হাওড়া থেকে বেরিয়ে টিকিয়াপাড়া স্কিপ করে প্রথমে দাসনগর, তারপর এসে রামরাজাতলা স্টেশনে এসে পৌঁছেছি। আর রামরাজাতলাতে স্টেশন কোড হচ্ছে RMG। রামরাজাতলাতে বিখ্যাত রয়েছে রাম মন্দির রয়েছে, যেটা মানে হাওড়া জেলা সব থেকে বড় মন্দির। হাওড়া জেলা কেন, মানে এই আমাদের পশ্চিমবঙ্গের খুব নামকরা রাম মন্দির রয়েছে রামরাজাতলা স্টেশনের বাইরেতে গিয়েই। রামরাজাতলা থেকে ছেড়ে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে সাঁতরাগাছি জংশন। আমি তোমাদের সাথে একেবারে সাঁতরাগাছি জংশনে গিয়ে কথা বলছি। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে শালিমারের দিকে। এটা সাঁতরাগাছি স্টেশন থেকে লাইন আলাদা হয়ে চলে যাচ্ছে। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছেছি। আর সাঁতরাগাছি যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। তোমাদের আমি একটা দেখিয়ে দিলাম যে যদি আমরা ডাউনের দিকে দেখি তাহলে একটা লাইন চলে যাবে শালিমারের দিকে, তো সেটা আর একটা লাইন যদি আমরা দেখি তো একটা চলে যাবে কোনার দিকে, যেটা ব্রাঞ্চ লাইন আমরা আজকে যাব। আর একটা চলে যাবে মেন লাইন, যেটা চলে যাবে খড়গপুরের দিকে। আমি তোমাদের লাইনটা আলাদা হওয়াটা দেখাচ্ছি। আর এই সাঁতরাগাছিতে রয়েছে সাঁতরাগাছি ঝিল, যেখানে অনেক পরিযায়ী পাখি শীতকালেতে আসে, তো তার জন্য অনেক মানুষ এখানে ক্যামেরা বন্দি করতে সেই পরিযায়ী পাখিদের এই সাঁতরাগাছিতে ঘুরতে আসে। সাঁতরাগাছি এই আমার পিছন দিকটাতেই রয়েছে, এই মানে এর উল্টো দিকটাতেই রয়েছে সাঁতরাগাছি ঝিল। আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছেড়ে বেরোলো। আর সাঁতরাগাছি থেকে ছেড়ে বেরিয়ে আমাদের এই সাঁতরাগাছির পর থেকে আমতা পর্যন্ত
পুরো লাইনটাই হচ্ছে সিঙ্গেল লাইনের স্টেজ রয়েছে। আর সাঁতরাগাছি থেকে বাংলা নয়াবাজ পর্যন্ত ডবল লাইন রয়েছে, ওখান থেকে লাইনটা আলাদা হয়ে একটা ডানকুনির দিকে চলে যাবে। আমাদের এখানে সাঁতরাগাছি থেকে ট্রেন বেরিয়ে লাইনটা আলাদা হচ্ছে, আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখান থেকে বাঁ দিকটায় ঘুরে যাচ্ছি, আর সোজা লাইনগুলো চলে যাচ্ছে ওইদিকে। এই সোজা লাইনগুলো চলে যাচ্ছে মেল লাইন খড়গপুরের দিকে যাচ্ছে, আর আমরা এদিকে ঘুরে গেলাম বাঁ দিকটাতে, আমাদের একটা ব্রাঞ্চ লাইন আমতার দিকে যাচ্ছে। সাঁতরাগাছি থেকে ছেড়ে বেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে যে বাগড়া নয়াবাজ স্টেশন। আর এই লাইনটার একটা ইতিহাস রয়েছে। 1897 সালে প্রথম এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়, যেটা ন্যারো গেজ লাইনে শুরু হয়েছিল, যেটা শুরু করেছিল মার্টিন রেলওয়েতে। 1971 সাল আস্তে আস্তে সেই ট্রেনটা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়াল 1897 সালে ওই 1 জুলাই থেকে শুরু হয়েছিল, আর 1971 সালে 1 জানুয়ারিতে এসে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আবার 2004 সালেতে ন্যারো গেজ লাইনটা ব্রড গেজ লাইনে কনভার্ট হয়ে ইলেকট্রিফাইড হয়ে সেখান থেকে আবার সাউথ ইস্টার্ন রেলওয়েতে খড়গপুর ডিভিশনের আন্ডারেতে আবার এই লাইনটা চালু হয়েছিল 2004 সালেতে। আমরা এখন বাগড়া নয়াবাজে এসে পৌঁছালাম, আর বাগড়া নয়াবাজের কোড হচ্ছে যে BKNM। আর বাগড়া নয়াবাজ বেসিক্যালি বাগড়া অঞ্চলের মধ্যে অবস্থান করছে। আর এখান থেকে যে ট্রেনগুলো ডানকুনি দিয়ে আসছে অথচ হাওড়া স্টেশনকে স্কিপ করে যাচ্ছে, এই ট্রেনগুলোই বাগড়া নয়াবাজ দিয়ে হয়ে ঘুরে যাচ্ছে, আন্দুলে গিয়ে আবার মিশছে। আর একটা লাইন এখান থেকে চলে যাচ্ছে কোনার দিকে, যেটাতে আজকে আমরা যাব। কিন্তু এই স্টেশনটা কোনো জংশন স্টেশন নয়, তার কারণটা হচ্ছে এই স্টেশনে মানে ওই যে ডানকুনি থেকে লাইনটা আসছে, এতে কিন্তু এই স্টেশনে এসে মিশছে না, এটা গিয়ে মিশছে বালিটিকুড়ি কেবিনের কাছে। তাই বাগড়া নয়াবাজ কিন্তু জংশন না। বাগড়া থেকে ছেড়ে বেরিয়ে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কোনা, আর কোনা স্টেশন কোডও কিন্তু কোনা। পুরো কার্ভ হয়ে ট্রেনটা কিরকম ঘুরছে দেখো। আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কোনা স্টেশন। ট্রেন আমাদের ফাইনালি কোনা স্টেশন এসে পৌঁছেছে, আর কোনার স্টেশন ঘর হচ্ছে KONA। কিন্তু একটা সব থেকে ভালো বিষয় হলো এখন যে টাইমে ট্রেন এসে পৌঁছেছে 10:50 এই টাইমে ট্রেনের কিন্তু আমতা পৌঁছার কথা ছিল, কিন্তু ট্রেন এখনো কোনাতেই এসে দাঁড়িয়ে আছে। ট্রেন এখনো পর্যন্ত অনেক দেরি কোনা আমতা পৌঁছাতে। আর কোনা হচ্ছে এমন একটা স্টেশন, এর বাইরেই রয়েছে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল হাব এবং হচ্ছে GT রোড, যেখান থেকে মানুষজন ভারত পশ্চিমবঙ্গের সব জায়গায় চলে যেতে পারে। আর এই স্টেশন থেকে কিন্তু অসংখ্য মানুষ যাতায়াত করে, এই ইন্ডাস্ট্রিয়াল হাব থাকার জন্য অসংখ্য মানুষজন এখান থেকে মানে নিজেদের বাড়ি বা কাজে আসার মূল স্টেশন হিসাবে এটাকে ইউজ করে থাকে। কোনার পরেতে আমি তোমাদের সাথে কথা বলবো ডাঁসিতে। এর পরের স্টেশনটাই হচ্ছে ডাঁসি স্টেশন।
দেখি ভাই একটু। আমরা ডাঁসি স্টেশন ছাড়িয়ে যাচ্ছি। ডাঁসি স্টেশন করে হচ্ছে ডিএনআই, আর ডাঁসির পরে আমাদের স্টেশন হচ্ছে ঝালুয়াবের। যে ঝালুয়াবের স্টেশনটা বর্তমান দিনে সোশ্যাল মিডিয়াতে খুব প্রচলিত একটা স্টেশন, দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে, সেটাই আগে আসতে চলেছে। এর পরের স্টেশনটাই হচ্ছে সেই স্টেশনটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই আমাদের ট্রেন ঝালুয়াবার স্টেশনেতে প্রবেশ করলো, আর এটাই হচ্ছে সেই দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে পরিচিত স্টেশন। শীতকালেতে বা বর্ষাকালেতে যদি তোমরা এখানে আসো, খুব ভালো একটা পরিবেশ তোমরা এখানে দেখতে পারবে। কুয়াশাগুলো থাকবে তো অসম্ভব সুন্দর দেখতে লাগবে এই জায়গাটা। এই ঝালুয়াবার স্টেশনের কাছে অনেকগুলো বাগান বাড়ি রয়েছে, অনেকে আছেন যারা এখানে পিকনিক করতে আসেন। আর সেই জায়গাগুলো বিশেষত শীতকালের জন্য বেশি ভালো লাগবে। শীতকালে আসলে পরে এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগবে। আর স্টেশনের বাইরেই একটা কালী মন্দির রয়েছে, তোমরা সেটাও এখানে ভিজিট করে যেতে পারো। এই হচ্ছে সেই কালী মন্দিরটা। ঝালুয়াবাড়ির পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মাকড়দহ। ঝালুয়াবাড়ি থেকে ছেড়ে বেরিয়ে আমরা এখন মাকড়দহ এসে পৌঁছেছি। আর মাকড়দহতে বিখ্যাত হচ্ছে এখানে মাকড়চণ্ডী মন্দির রয়েছে, যেটা খুব বিখ্যাত মাকড়চণ্ডী মন্দির। এখান থেকে কিছুটা যেতে হবে হেঁটে, 5-7 মিনিটের মতো যেতে হবে, তাহলে তোমরা মাকড়চণ্ডী মন্দির দেখতে পাবে। মাকড়দার পরেতে আমরা ডোমজুর রোড স্টেশনকে স্কিপ করে ডোমজুর স্টেশন এসে পৌঁছেছি। আর ডোমজুর এই রুটের একটা অন্যতম স্টেশন। এখানে হচ্ছে লুপ লাইন রয়েছে, এখান থেকে লাইন মানে ক্রসিং হয় ট্রেন, যেটা ডাউনের ট্রেন হবে সেটা ক্রসিং হবে এখানেতে। আর এই ডোমজুর স্টেশন হচ্ছে নিজেই হচ্ছে ডোমজুর নিজের বিধানসভা অঞ্চল একটা, এবং এখানে ভালো বাসের কানেক্টিভিটি রয়েছে, যেখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়তে পারবে এই ডোমজুর স্টেশন থেকে।
আমরা ডোমজুট থেকে দক্ষিণবাড়ি স্কিপ করে বরগাছিয়া স্টেশনে এসে পৌঁছলাম। আর বরগাছিয়া হচ্ছে লুপ লাইন রয়েছে এবং এখানে হচ্ছে ট্রেনগুলো ক্রসিং হয়। আর তোমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরোলের বালা গল্পটা পড়ে থাকো, তো ওখানেও কিন্তু উনি এই বরগাছিয়া স্টেশনে উল্লেখ করেছিলেন যে বরগাছিয়া স্টেশনে নেবে ওই চাঁপাডাঙ্গার দিকে উনি চলে গিয়েছিলেন ট্রেনে করে। তখন ওই রুটটাতে একটা ট্রেন চলতো, বর্তমানে সেই ট্রেনটা আর নেই। তোমরা যদি সেই গল্পটা পড়ে থাকো তাহলে এই জায়গাটার নামটা জেনে থাকতে পারবে। আর বরগাছিয়া হচ্ছে জগৎবল্লভপুর ব্লকের মধ্যে অবস্থান করছে। আর এখান থেকে বেসিক্যালি হুগলির কিছু অঞ্চলেতে ডাইরেক্টলি অটো বা ওই টোটোগুলো তোমরা পেয়ে যাবে যাবার জন্য। বরগাছিয়ার পরেতে আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে পাতিয়াল স্টেশনে গিয়ে, মানে পরের স্টেশনটাই হচ্ছে পাতিয়াল স্টেশনে। পাতিয়াল স্টেশনে গিয়ে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো। দেখো এদিকটা সৌন্দর্যটা দেখো একবার খালি, কত সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। বরগাছিয়ার পরেতে আমরা পাতিয়াল স্টেশন এসে পৌঁছালাম। আর পাতিয়াল স্টেশনে দেখতে পাচ্ছি এটা অসংখ্য মানুষ এখান থেকে মানে এই স্টেশনটা ইউজ করে যাতায়াতের জন্য। ছোট স্টেশন হলো অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে। আর পাতিয়াল স্টেশনটা রয়েছে জগৎবল্লভপুর ব্লকের মধ্যে। আর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলেই বাস স্ট্যান্ড। পাতিয়াল স্টেশনের পরে আমি তোমাদের সাথে মুন্সিয়া স্টেশনটা স্কিপ করে গিয়ে মহেন্দ্রলালনগর স্টেশনে গিয়ে কথা বলছি। এটাই হচ্ছে মুন্সিয়াট স্টেশন, এটাকে স্কিপ করে যাচ্ছি। পাতিয়ালের পরে আমরা মুন্সিয়াটটা স্কিপ করে মহেন্দ্রলালনগর স্টেশনে এসে পৌঁছেছি। আর মহেন্দ্রলালনগর আর মুন্সিয়াটের মাঝে 500 মিটারের ডিস্টেন্স রয়েছে। তো এটা মনে হয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে যেগুলো সব শর্ট ডিস্টেন্সে যে স্টেশনগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম স্টেশন। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো মাজু স্টেশনে গিয়ে। মাজু মাছপাড়া মহেন্দ্রলাল নগরের পরে আমাদের স্ট্যান্ড এসে পৌঁছালো মাজু স্টেশনে। আর মাজু স্টেশন তোমরা বোর্ডে দেখতে পেলে মাজু পিএইচ বলে লেখা ছিল, মাজু পিএইচ। আর পিএইচ থাকলে স্যার 3টে বৈশিষ্ট্য হবে, একটা হচ্ছে সেটা গ্রুপ ডি স্টেশন হবে আর তার নিজস্ব কোনো সিগন্যালিং ব্যবস্থা থাকবে না। আর সেই স্টেশনেতে যে স্টাফগুলো থাকবেন তারা থাকবে অস্থায়ী কর্মচারী, কোনো রেলের পার্মানেন্ট কর্মচারী নয়। সেই স্টেশনগুলোই পিএইচ স্টেশন। আর আমাদের এই লাইনেতে অনেক পিএইচ স্টেশন রয়েছে, যেমন মাজু পিএইচ রয়েছে, এরপরে রয়েছে জালালউদ্দিন কাকু
জালালসি পিএইচ স্টেশন রয়েছে, হরিদাসপুর পিএইচ স্টেশন রয়েছে। আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো আমতা স্টেশনে গিয়ে। তোমাদেরকে আমি যে বলেছিলাম এইদিকের যে রাস্তার নৈসর্গিক সৌন্দর্যটা তোমরা দেখো খালি, এই রাস্তার নৈসর্গিক সৌন্দর্য কতটা। ফাইনালি আমরা 49 কিলোমিটার পথ অতিক্রম করে আমতা স্টেশনে এসে পৌঁছালাম, কিন্তু ট্রেন আমাদের 1 ঘন্টা লেটে এসে পৌঁছেছে। 49 কিলোমিটার জার্নি করার জন্য 1 ঘন্টা লেট করছে এই ট্রেন। আর আমাদের মোট জার্নি ছিল 1 ঘন্টা 50 মিনিটে, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 1 ঘন্টা লেটে। তাহলে মানে এত শর্ট টাইম জার্নিতেও যদি এতক্ষণ লেট করে তাহলে আর কিছু বলার নেই ইন্ডিয়ান রেলওয়েতে। মানে জাস্ট বেকার মানে এতটাই লেট, যা বিরক্ত লেগে গেছে ভিডিও বানাতে যে কখন গিয়ে পৌঁছাবো আমতা। যাই হোক, এসব কিছু বাদ দিলে এর যে নৈসর্গিক সৌন্দর্য তা এক কথায় অবর্ণনীয়। তোমরা যারা শহরতলিতে থাকো, আমি আবারও বলছি, তোমাদের রেকমেন্ডেশন থাকলো যে একটা ছুটির দিনে পরন্ত বিকেলেতে তোমরা অবশ্যই এই আমতা লোকালটায় ট্রেন জার্নি করতে পারো। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর এই জার্নিটা হবে তোমাদের। শুধু এই লেটটা যদি তোমরা ইগনোর করো তাহলে জার্নিটা খুব ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা হাওড়া ডিস্ট্রিক্টের আছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর নিচে বেল আইকনটা অন করে দিতে হবে পরবর্তী সব ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততদিন ভালো দেখো, সুস্থ দেখো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।